প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবেশী ও প্রতিরক্ষা। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের একটি দিনক্ষণ ঘোষিত হয়েছে, আগামী এপ্রিলের 7 তারিখে তার যাওয়ার কথা। এবং সেই সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বিদ্যমান হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ককে আরও ঘনিষ্ঠতর করার নানা উদ্যোগ থাকবে বলেই সবাই আশা করছেন। তবে এরই ভেতরে দুই দেশের ভেতরে একটি প্রতিরক্ষা চুক্তি হওয়া উচিত কি উচিত না, হবে কি হবে না, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে বেশ কিছু গুঞ্জন, আলোচনা, বিতর্ক চলছে। যদিও সরকারের তরফ থেকে স্পষ্ট করে এখনো বলা হয়নি এই চুক্তিটি হচ্ছে কি হচ্ছে না। প্রধান রাজপথের বিরোধী দল যদি বলি, বা বাংলাদেশের সেই অর্থে প্রকৃত অর্থে বিরোধী দল বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে এরকম একটা চুক্তি হতে পারে, ফলে সেই ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে কিছু করা উচিত। বাংলাদেশের যে অবস্থা রয়েছে সব মিলিয়ে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি রাজনৈতিক ইস্যুতে রূপান্তরিত হচ্ছে ক্রমশই, যেহেতু নির্বাচনী আওয়াজ আমরা চারপাশে শুনতে পাচ্ছি। আসলে কি রয়েছে প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্কগুলো বাংলাদেশের কেমন হওয়া উচিত, কেমন আছে এবং কি হওয়া উচিত, এগুলো নিয়ে আলোচনা করবো। যিনি স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমি শুরু করতে চাই প্রফেসর আব্দুল মান্নান আপনাকে দিয়ে। এই যে আলোচনাগুলো আমরা শুনতে পাচ্ছি, এবং আজকেও বিএনপি মহাসচিব বলেছেন যে ভারতের সঙ্গে সামরিক কোনো চুক্তি হলে সেটা আমাদের সঙ্গে আলোচনা করা উচিত, সবার সঙ্গে আলোচনা করা উচিত, সেটি বলা উচিত। এবং ওবায়দুল কাদের বলেছেন যে যে কোনো গণতান্ত্রিক দেশের সঙ্গে গণতান্ত্রিক চুক্তি হতে পারে, সামরিক অসামরিক, আর চুক্তি হলেও কিছু অজানা থাকবে না। কিন্তু চুক্তি হবে কি হবে না এই প্রসঙ্গে কিছু নেই। আপনার যে তথ্য আছে সেটা যদি আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ আপনাকে। চ্যানেল 24-এ আমি প্রথম এসেছি এবং আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এমন একটি শুভক্ষণে আমি এসেছি যখন আমাদের মহান নেতা জাতির পিতার জন্মবার্ষিকীর সূচনা হচ্ছে। আজকের দিনে মানে কিছুক্ষণ পরেই 20 তারিখ 17 তারিখ হবে ওনার 97তম জন্ম বার্ষিকী শুরু হবে। আমি সেই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, বলছি যে বিষয়টি সামরিক চুক্তি আসলে আমাদের দুটি ভূখণ্ড এবং আমাদের নিকট প্রতিবেশী, চুক্তি তো আমাদের সব কিছুতেই হতে হবে। আমাদের যে বর্ডারে আমাদের যে ল্যান্ড ডিমার্কেশন হলো, ল্যান্ড বাউন্ডারি আমরা করলাম, এটাও তো একটা চুক্তি। এবং এখানে ভারত 10,500 একর জমি আমাদেরকে দিয়ে দিল। ভারতের মানচিত্রটা ছোট হয়ে গেল, আমাদের মানচিত্রটা এখনো রেকটিফাই হয়েছে কিনা আমি জানি না, একটু বড় হয়ে গেল। ফলে চুক্তি তো যুদ্ধ নয়, চুক্তি তো শান্তির জন্য, চুক্তি তো সহাবস্থানের জন্য। ফলে শুধু প্রতিবেশী কেন, যে কোনো জাতির সঙ্গে জাতিসত্তার বিকাশের জন্য, জাতিসত্তার মান উন্নয়নের জন্য, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে কোনো জাতির সঙ্গে চুক্তি হতে পারে। এখন সেই চুক্তিটা যেটা আপনি বলতে চাচ্ছেন বা আপনি শুনি বলছেন, সেটা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে কি না। এখন যিনি প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি ভারতে যাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন, ফিরতি যে সফর সেটা একটু বিলম্ব হলো, সেখানে যাচ্ছেন। সেখানে আমরা খবরের কাগজ ইত্যাদিতে জানছি যে 20টা থেকে 22টা এমও স্বাক্ষরিত হতে পারে, এরকম কথা আছে। যদি চুক্তি হয়, আমি জানি না চুক্তি হবে কিনা, বা এই নিয়ে আপনিও বলেছেন যে আদৌ চুক্তি, সামরিক চুক্তি হবে কিনা। এখন আমাদের জুজুর ভয় করার কোনো কারণ নেই, কারণ আমাদের যিনি দেশের যে নেতৃত্ব দিচ্ছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং তিনি একজন দেশপ্রেমিক। অতএব তিনি বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবেন না। যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা না করেন, তাহলে পরাশক্তি আমেরিকার কথায় তিনি রাজি হননি। তিনি পদ্মা সেতুর ব্যাপারে না, কিন্তু আপনি যেভাবে বলছেন যে অবশ্যই বঙ্গবন্ধু কন্যার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, বঙ্গবন্ধুর জন্মদিনের প্রাক্কালে শিখেছে, কিন্তু একটি রাষ্ট্রের ব্যবস্থার ভেতর দিয়ে যখন আমরা যাই, গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে, সংসদীয় ব্যবস্থার ভেতর দিয়ে, তখন তো এই প্রশ্ন উঠতেই পারে যে এটা জনগণকে জানিয়ে কিছু করতে হবে।
আমি তো সে কথা অস্বীকার করিনি, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই চুক্তিটা হচ্ছে কি না। কারণ 20 থেকে 22টা যে এমও স্বাক্ষরিত হবে, সেখানে সামরিক চুক্তির এমও স্বাক্ষরিত হবে বা চুক্তি স্বাক্ষরিত হবে, এখনও জিনিসটা জানা যায়নি। জানা গেলে তখন আপনি এই প্রশ্নটা রাখতে পারতেন। এখন যেহেতু জানা যায়নি, হতেও পারে নাও হতে পারে, এখন অ্যাপ্রিহেনশন করে আমরা একটা অবস্থায় বা একটা ইতি টানবো কোনো কিছুর, এতে করে হয় কি যে একটা বন্ধু প্রতিম দেশে আপনি যাবেন, এখন যদি এই সমস্ত কথাগুলো এসে যায়, তাহলে শুভেচ্ছা সফর বলুন বা প্রকৃতপক্ষে যে সফর বলুন, সেই সফরটার একটা মানহানি হয়। মানের, কারণ ওই দেশের লোক এখন তো মিডিয়া তো সকল প্রতি মুহূর্তে আমরা যে কথা বলছি ওদের লোক তো জানছে, ওদের কথাটা আমরা শুনছি। অতএব এটাকে না বলে, এবং ভারত এখন কেউ কারুর উপরে খবরদারি করতে পারে না, খবরদারি করার দিন শেষ হয়ে গেছে। অতএব ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, আর আমরা সব কিছু, কারণ আপনাকে তো আমি প্রথমেই বলেছি যে এই যে এতদিন পরে 47 সালের যে আমাদের সমস্যা, ল্যান্ড বাউন্ডারির যে সমস্যা, সেই সমস্যা তো সমাধান হয়ে গেল। তাহলে ভারতের যে 10,500 একর জমি এসে গেল, তাহলে কি ভারতের লোক কি তার জন্য সংগ্রাম করেছে? করেনি। তারা বলছে মীমাংসা হওয়ার দরকার, উভয় দেশের মানুষের সর্বসম্মতিক্রমে পার্লামেন্টে পাস হয়েছিল বিলটা, কিন্তু জনগণ তো কিছু বলেনি, পার্লামেন্ট তো বলেছে। তো আমাদের এটা ওইভাবে না দেখে আমরা ভালো মনে আমি আমির হোসেনের কাছে যেতে চাই। আমির হোসেন, আপনি বাংলাদেশের সঙ্গে ভারতের তো প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারটি রয়েছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আছে, এটা আমি জানি, বাংলাদেশের সঙ্গে আরো অনেক দেশেরই, কারণ প্রতিরক্ষা সহযোগিতা নানা ক্ষেত্রে থাকতে হয়। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আছে, ভারতের সঙ্গেও আছে, কিন্তু সেই প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটটা কেমন, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে সেটি কি পর্যায়ে আছে, আর আমরা কেনই বা এই প্রতিরক্ষা চুক্তির কথা উঠছে, যদিও ভারতের তরফ থেকে এরকম একটা চাহিদা আছে বলে তো গণমাধ্যমে রিপোর্ট আছে। দেখুন, ডিফেন্স কোঅপারেশন একটা ভিন্ন জিনিস, এটা বিভিন্ন দেশের সাথেই আপনি থাকতে পারে। সেখানে আপনি ধরেন অস্ত্র ক্রয় করতে পারেন, আপনি সময় মানে বিভিন্ন সময় মহড়া দিতে পারেন, সেই ধরনের একটা সিচুয়েশন যেখানে আপনাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকে যে বিশেষ কিছু ব্যাপারে নিয়ে। এবং সেখানে আমরা দেখছি আমাদের চীনের সাথেও এক ধরনের ডিফেন্স আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং ট্রেডিশনালি বাংলাদেশ চীন থেকে অস্ত্র ক্রয় করে থাকে। সেটা আমরা যদি ন্যাশনাল ডিফেন্স কলেজের দিকে তাকাই বা বাংলাদেশের মিলিটারি স্টাফ কলেজের দিকে তাকাই, সেখানে আমরা দেখি যে তাদের অনেক ইনস্ট্রাক্টররা আসে, বিভিন্ন ধরনের আপনি ধরেন ওয়েপন আপগ্রেডেশনের ব্যাপার থাকে, নতুন টেকনোলজি। আমাদের এখানে সামরিক বাহিনীর লোকরা ওখানে যে ওদের একাডেমিতে বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে আসে। সো এটা আপনি কি সবসময় এক ধরনের মডার্নাইজেশন আপগ্রেডেশনের প্রসেসের মধ্যে থাকে, এবং সেখানে মানে সেই জায়গাগুলো একটা সহযোগিতা এবং একটা ফর্মাল চুক্তির মধ্যে কিন্তু মৌলিক তফাৎ আছে। সো সেটাকে যদি আপনি বলেন আমি যেতে পারি, সেটাই চুক্তিটা মানে আমি কিন্তু এটা ভারত বাংলাদেশের চুক্তি নিয়ে কথা বলছি না, কারণ উনি বলেছেন, হ্যাঁ সার্বিকভাবে, কারণ উনি বলছেন যে আমরা জানি না যে চুক্তি হবে কি হবে না। আপনি যদি প্রশ্নটা আমাকে অন্যভাবে করতেন হয়তো আমি সেটা নিয়ে মন্তব্য করতাম। সো এমনি যখন একটা ফর্মাল ডিফেন্স এগ্রিমেন্ট হয়, তখন আমরা সাধারণত ধরে নিই যে আমাদের একটা কমন এনিমি আছে, এবং সেখানে যেরকম ধরেন ওই এবং এমন একটা সিচুয়েশন এমার্জ করতে পারে যেখানে আমাদের যুদ্ধে যেতে হবে, সে ধরনের একটা সিচুয়েশন হতে পারে। যুদ্ধে না গেলেও ধরেন যদি একটা দেশ আক্রান্ত হয়, আরেকটা দেশ তার সহযোগিতা আসবে, সাধারণত ডিফেন্স এগ্রিমেন্টে এই ধরনের ক্লজ থাকে। কিন্তু আপনি যখন ওই যেটা বললেন না যে ডিফেন্স সহযোগিতার নিরাপত্তা সহযোগিতা থাকে, সেখানে কিন্তু এরকম কোনো ক্লজ থাকে না যে ধরেন আমরা চীন থেকে বা ভারত থেকে অস্ত্র ক্রয় করছি বা আমেরিকা থেকে ক্রয় করছি, তো ওরা আক্রান্ত হলে আমাদের তাদের সাপোর্টে যেতে হবে, এমন কিছু না। নেটোর ক্ষেত্রে, নেটো ইজ আ গুড এক্সাম্পল, ওয়ারসোতে ছিল, এবং যেখানে ডিফেন্স ক্লজ গুলো কিন্তু খুব ক্লিয়ারলি থাকে। সো এবং সেখানে ধরেন একটা ভ্যালু এডিশন হয় যে ধরেন আমার নিরাপত্তাটা বাড়লো। এখন সেখানে নিরাপত্তাটা মানে সেই প্রেক্ষিতে আপনাকে দেখতে হবে পুরো ব্যাপারটা। যে আমি এখানে আবারও বলছি, আমি এটা ভারত বাংলাদেশ নিয়ে কথা বলছি না, আমি ডিফেন্স এগ্রিমেন্টস নিয়ে বলছি। সেখানে সাধারণত দুটো দেশ যখন মনে করে যে তাদের একটা কমন এনিমি আছে, দুটো দেশই মনে করে যে হ্যাঁ তাদের এ ধরনের একটা চুক্তির প্রয়োজন আছে, তখন তারা এগিয়ে যায় এবং একটা ফর্মাল একটা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে
চলে আসে। এটা বলে আমি একটু উনি যেটা বলছিলেন ল্যান্ড বাউন্ডারি নিয়ে, যে ওনার ভারত তাদের জমি দিয়ে দিল, ভূমি দিয়ে দিল, অ্যাকচুয়ালি তো ওই ভূমি বাংলাদেশেরই ছিল, তাই না? সো আমার মনে হয় যে এগুলো নোশনালি কতগুলো জিনিস আছে সেগুলো আমাদেরকে মাথা রাখ। আপনি এনক্লেভসেরই কথা বলছিলেন, তাই না? আপনি বলুন, আমি বলবো। হ্যাঁ, বলছেন, আপনি যে বলছেন যে 10,000 নোশনালি মানে 10,000 বিঘার মতো জায়গা হ্যাঁ। বাংলাদেশ বেশি পেয়েছে। উনি বলছেন যেটা তো আসলে বাংলাদেশের পাওনাটাই পেয়েছে। না, বাংলাদেশের পাওনাটা পাইনি, কারণ আপনি তো এটা তো রেড ক্লিফ দিয়ে গেছে, কিন্তু আপনি তো কখনো দখলে নেননি। আপনি 3 বিঘা করিডোর ছিল, আপনি তো নিতে পারেননি কখনো। ফলে না, কিন্তু জিনিসগুলো কি ওই যেগুলো ভেতরে ছিল ওগুলো তো বাংলাদেশের ওদের দখলে ছিল। ওনার স্পিরিট অফ স্পিচ ছিল যে এই যে সমস্যা এতদিনের সমাধান হয়নি, এই সরকার সেই সমস্যাটা সমাধান করেছে। না, উনি বক্তব্য যখন রাখছিলেন উনি বোধহয় এটা বলছিলেন যে ভারত দিয়ে দিয়েছে আমাদেরকে, এবং সেখানে তো কোনো আন্দোলন হয়নি, ওরা তো প্রতিবাদ করেনি। তা আমার যে বক্তব্য হলো সেটা হলো যে ওগুলো বাংলাদেশেরই ছিল, ভারতের ভেতরে ছিল, আবার ভারতেরও ছিল, বাংলাদেশের ভেতরে ছিল, এই ধরনের 6,000-এর মতো বাংলাদেশের ভেতরে ছিল। হ্যাঁ, সেই কথাটা সেটা আমি দেওয়ার বলছি। পরেও যেটা এসেছে ওটাকে রেড ক্লিপের যেটা ছিল ডিমার্কেশন ছিল, সেই ডিমার্কেশনের কিঞ্চিত পরিমাণ এটাকে আপনার করতে হয়েছে, এটাকে সোজা করার জন্য বা করার জন্য কিঞ্চিত পরিমাণ। এটা আমরা এখন তো ইন্টারনেটে আমরা কেউ দেখতে পাচ্ছি না, বা এটা আমরা জানতে পাচ্ছি না। যদি এটা কখনো আবার কথা উঠে বা মিজান ভাই আছেন বলতে পারবেন, মিজানুর রহমান খানের কাছে এটা থাকুক, আমরা এই আলোচনাটা আবার দরকার করব। কিন্তু আপনি এই যে প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত যে আলোচনা, এই আলোচনা আপনার কাছে কি তথ্য আছে? আপনি কি এরকম কিছু হতে যাচ্ছে বলে শুনেছেন? আমি এই কথাটার আগে আমি এই ডিবেটে একটা তথ্য হিসেবে দেই, সেটা হচ্ছে যে আমার একবার এটা আমি যখন প্রথম শুনি যে আমরা 10,500 একরের মতো বেশি জমি পেয়ে যাব, তখন এটা কিভাবে হলো এটা জানার আমার খুব কৌতূহল হলো। তারপর আমি এটা খোঁজ শুরু করলাম এবং আমার অনুসন্ধান বলছে, আমি এটা মিলিয়েও দেখেছিলাম, অ্যাকচুয়ালি এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটার জন্য আমরা 2 জন নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যদিও মানে অরিজিনালি। তারপরে এবারে যে এসছে ওই স্পিরিটের সঙ্গে আমি 100% একমত, যে আমরা অনেক সময় অনেক জিনিস কাগজে কলমে পাই, কিন্তু সেটা হচ্ছে অরিজিনালি পাওয়া। যেমন সমুদ্র সীমার ব্যাপারে যে আমি সবসময় বলি যে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অসাধারণ সাফল্য, আমি এর জন্য তাকে এই সমুদ্র বিজয়ের জন্য সবসময় অভিনন্দন জানাই মন খুলে। কারণ হচ্ছে যে এই যে অনেকে এটাকে খাটো করার চেষ্টা করে যে এটা তো আমাদেরই হওয়ার কথা ছিল ইত্যাদি, এগুলো কোনো কথা নয়। এটা উনি বুদ্ধিমত্তার সঙ্গে কূটনীতিকে পরিচালনা করে উনি এটা পেয়েছেন। তেমনি এই 10,500 একরেও যে এই সময়ে আমরা এটা যে একটা সেটেল হয়েছে, এটা অসাধারণ সাফল্য। কিন্তু কথাটা হচ্ছে ওই জায়গায় যে এটার যদি আমরা ইতিহাস দেখি তাহলে কিন্তু এর মূল রূপকার হচ্ছে নুন নেহেরু, 1958 সাল। তারা যে 2 জন যে চুক্তি করেছিলেন সেই চুক্তিতেই, এবং এই যে আমরা যে 10,500 একর, এটা কিন্তু ওই 74-এ মুজিবিন্দিরায় ওই জায়গাগুলো, ওই ক্লজগুলোই আমরা প্রায় অবিকল নিয়েছি, রিপ্লেস করা হয়েছে। অবশ্যই অবিকলই আছে, অবিকলই আছে। এটা সেটেল হয়েছিল 1958-এ। এনিওয়ে, আপনি যে ডিফেন্সের যে জায়গাটা এগ্রিমেন্টের কথা বলছেন, দেখেন সেইখানে আমি বলবো যে এটা আমাদের জন্য কনসার্ন, সেটার তো কতগুলো সঙ্গত কারণ রয়েছে, কিন্তু আবার আমাদের জনাব মান্নান সাহেব যে যুক্তিতে দিয়েছেন যে, এবং আপনি ইন্টারভেন করেছেন কারেক্টলি, যে কথাটা হচ্ছে যে এটা ঠিক তো, আমাদের নেত্রীর প্রতি, আমাদের জননেত্রীর প্রতি আমাদের তো নিশ্চয়ই আস্থা থাকবে, অবশ্যই রয়েছে এবং থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে এটি যেহেতু এটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে পরে হচ্ছে যে একটা জিনিস আপনি যদি সই করে আসেন, তারপর যদি আপনি কন্টেন্ট ডিসক্লোজ করেন, সেটার একটা অন্য সিগনিফিক্যান্স। কিন্তু আপনি যদি আগেই একটা ধারণা দেন, জানেন এখন আমরা পুরো ডিফেন্স এগ্রিমেন্ট যে একটা সই হবে, এই পুরো ধারণাটা আমরা কিন্তু ইন্ডিয়ান প্রেস থেকে পাচ্ছি, এটা ঠিক আমাদের জন্য একটা স্বস্তিকর বিষয় নয়। ইভেন আমরা হবে কি এরকম পাচ্ছি, নাকি তারা চায় একটা পাচ্ছি না, এটা অনেকটা একটা হতে যাচ্ছে। ইভেন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড পড়লাম, সাউথ এশিয়ান মনিটরে এক ভদ্রলোক লিখেছেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে জানি, বিবিসির করেসপন্ডেন্ট ছিলেন সুবীর ভৌমিক, বাংলাদেশ বিষয়ক ওনার অভিজ্ঞতা রয়েছে। তো ওনার আমি 2টো আর্টিকেল দেখলাম, একটা সাউথ চায়না মর্নিং পোস্টে বেরিয়েছে, আর একটা রিসেন্ট 2-3 দিন আগে
এটা সাউথ এশিয়ান মনিটর একটা ওয়েব পোর্টালে এই আর্টিকেলটা বেরিয়েছে। উনি এর একটা ওটা তো সবাই জানে, আলোচনা করছে। উনি একটা কারণ যেটা দেখিয়েছেন যে একটা এমওইউর কথা বলা হচ্ছে, যে একটা এগ্রিমেন্ট না বা একটা ট্রিটি নয়, একটা পার্মানেন্ট নেচারের কিছু নয়, যেটা ইন্ডিয়া চাইছে। ইন্ডিয়া চাইছে একটা লং টার্ম কম্প্রিহেন্সিভ একটা এগ্রিমেন্ট চাইছে, আর এটাই বাংলাদেশ এটা একটু রিল্যাক্টেন্ট, এবং তারা চাইছে যে একটা কোনো তারিখ থাকবে না, একটা এমওইউ। এখন কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো তো কি থাকবে, মানে ক্লজগুলো কি? নিশ্চয়ই মান্না সাহেব যেটা বলছেন, আমাদের দুই প্রতিবেশী, আমাদের মধ্যে তো সবকিছুতে চুক্তি থাকবে, ডিফেন্সই থাকবে না, সেটা তো হয় না। নিশ্চয়ই আমাদের একটা ডিফেন্স চুক্তিও থাকবে, সহযোগিতার একটা জায়গা থাকবে, কিন্তু সেগুলো কি, সেটা হচ্ছে কোশ্চেন। বিষয়গুলো কি, কি নিয়ে আমরা সেই চুক্তি করব, এবং সেটা কি আমরা অন্যান্য দেশগুলোর সঙ্গে আমরা কি করেছি? এখন দেখেন, ইন্ডিয়া আমাদেরকে হঠাৎ করে 500 মিলিয়ন মার্কিন ডলারের একটা লাইন, মানে ক্রেডিট লাইন দেওয়ার কথা বলছে মিলিটারি পারপাজে। এটা তো ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে আমি তো এটা শুনি খুব, এটা কিন্তু স্বাভাবিক নয়। এটা একটা বিরাট ব্যাপার যে ভারত এখন সে যেহেতু তার ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে চাইছে, তার সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপ চাইছে, সুতরাং এখন তাকে সুপার পাওয়ারের অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। এবং এখন দেখেন এই যে ক্রেডিট লাইনের আওতায় এইগুলো দিয়ে আমরা কি কিনবো, কারণ এর আগের আমাদের যে বাণিজ্যিক ক্ষেত্রে ক্রেডিট লাইনের দেওয়ার বিষয়টা আছে, সেটা নিয়েও কিন্তু আমরা অনেকটা তর্ক করেছি যে এই জিনিস যদি আমাদেরকে বলেই দেওয়া হয়, তাহলে আমাদের এটা পেয়ে আমাদের কি লাভ হবে, এইসব কথা কিন্তু আমরা তোলার সুযোগ পেয়েছি। সুতরাং এখন একটা ক্রেডিট লাইনের কথা, এটাও ইন্ডিয়ান প্রেসে এসছে, প্রথম হিন্দুস্তান টাইমসে মনে হয় লিখেছে। তো এখন দেখেন, সেই জায়গাটা থেকে আসার পরে এখন আমাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। কারণ ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, গত বছরের সম্ভবত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ভিয়েতনামে গিয়েছিলেন, এবং ভিয়েতনামের সঙ্গে ওখানের ডিলেমাটা হচ্ছে সাউথ চায়না সিতে চায়নার সঙ্গে ভিয়েতনামের বিরোধ রয়েছে, এবং সে ওখানে মিলিটারি বিল্ড আপ, সে হিউজ মিলিটারি আর্মামেন্ট কিনছে। কিন্তু ওখানে খুব লক্ষণীয়, ইন্ডিয়া কিন্তু ভিয়েতনামকে ওই $500 মিলিয়ন একটা ক্রেডিট লাইন দিয়েছে। তো সুতরাং এখানেও আমাদের এখানে কনটেক্সটটা দেখেন, আমরা একটা সামরিক চুক্তি, সহযোগিতার চুক্তি আসবে, কিন্তু এখানে আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরকে আমরা ঢাকায় দেখলাম কখন, যখন এরকমের একটা খবর বেরোলো যে আমরা যেহেতু সাবমেরিন ডেলিভারি হয়ে যাচ্ছে, সুতরাং যেহেতু চায়নার সঙ্গে আমাদের গ্রোয়িং ইনফ্লুয়েন্স, এটাকে অফসেট করার জন্য দিল্লি এটা চাইছে। তো এইখানে আমাদের আসলে চিন্তা ভাবনার বিষয়। এখন আলোচনা আমরা কিন্তু নিশ্চয়ই চাই, মূল আলোচনা একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভারতের যে আগ্রহ এই ব্যাপারটা, তার মূল কারণ কিন্তু চায়নার ইনফ্লুয়েন্স বাংলাদেশে বাড়ছে কিনা, এবং এটা স্বাভাবিকভাবে ভারত চায়নার যে সামরিক প্রতিযোগিতা আছে তার ভিতরে এটা হওয়া স্বাভাবিক। সেই বাংলাদেশ কিভাবে ডিল করবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন ফর বাংলাদেশ। আমরা সেই আলোচনা আসবো, তার আগে একটু বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। প্রতিবেশী ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করছিলাম আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান, অধ্যাপক ডক্টর আমিনা মহসিন এবং সাংবাদিক মিজানুর রহমান খানের সঙ্গে। মিজানুর রহমান খান, আপনাকে থামিয়ে দিয়ে গেছিলাম। আমরা যে প্রসঙ্গটা আসতে চাই সেটি হচ্ছে যে একটা কথা বলছিলেন আমিনা মহসিন, সেটা হচ্ছে কমন এনিমি যদি থাকে, যেমন নেটোদের একটা কমন এনিমি ছিল, সাধারণত তাই হয়, এনিমি ছিল, বা কোনো কোনো ক্ষেত্রে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু দেশের প্রতিরক্ষা চুক্তি থাকে, বা রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা, তাদের কমন একটা এনিমি থাকে এবং কমন থ্রেট বা কমন থ্রেট থাকে। সেরকম বাংলাদেশ ভারতের কমন থ্রেটের কোনো জায়গা আছে কিনা, কমন এনিমি কিছু আছে কিনা? আমার তো মনে হয় নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে দেখেন, আমাদের ফরেন পলিসিতে যেটা 1972-তে যেটা বঙ্গবন্ধু যেটা সেট করে দিয়েছিলেন, আমার মনে হয় যে সেই জায়গায় সেটা আমার মনে হয় যে এটা শুধু বাংলাদেশের জন্য না, আমি তো মনে করি যে বিশ্ব শান্তির জন্য এই পলিসিটা সবার পার্সু করা উচিত, যে সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়। ওই কথাটা অনেকটা হয়তো খুব রিয়েল পলিটিক্সের জায়গা থেকে কেউ হয়তো বলবে যে খুব আদর্শবাদী, কিন্তু আসলে বাংলাদেশের যে অবস্থান দক্ষিণ এশিয়ায়, সেই জায়গা থেকে কিন্তু ওটা 72-এ যেমন সঠিক ছিল, আজও সেটা সঠিক। আমরা যে সহযোগিতাগুলো চাইছি, সুতরাং সে কারণেই আমাদের অনেক বড় বড় মিলিটারি হার্ডওয়্যারের কেনার যে জায়গাটা ওঠে, সেটা দুইটা দিক। একটা হচ্ছে যে আমরা 16 কোটি মানুষকে আপনার দেখভালের জন্য এবং ডিফেন্স যেটা সত্যিকার অর্থেই, সেজন্য তো আমার একটা ন্যূনতম ব্যবস্থা আমার দরকার হবে, এবং সেই জন্য কিন্তু নানা মিলিটারি ডক্টরিন রয়েছে যে
এটা কখনো বলা হয়েছে যে আমাদের যে একটা বিএনসিসি রয়েছে, বা যাই হোক এটা বড় জায়গা, এই জন্য আমরা অনেক সময় প্রতিরক্ষা চুক্তির কথা বলি, নীতির কথা বলি, যে নীতিতে আমাদের কিছু জনগণের সঙ্গে শুধু মিলিটারি স্ট্র্যাটেজিস্ট বা সামরিক নীতি নির্ধারকরাই নন, জনগণেরও বা সিভিল সোসাইটিরও একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যে আমাদের সমর নীতিটা কি হবে। কিন্তু সেই জায়গাগুলোই কিন্তু আমরা আলোচনাটা কনস্ট্রাকটিভলি কম দেখি। আমাদের বিরোধী দলও দেখেন আজকে সে বলছে যে চুক্তিটা যাতে গোপন না হয়, কিন্তু সে কিন্তু এটা দাবি করছে না এখনো, বা আমরা এটা দেখবো যে আওয়ামী লীগও কিন্তু 2002 সালে ইন্ডিয়া চায়নার সঙ্গে যে সামরিক চুক্তিটা হয় সেটাকে বলা হয়েছিল কিন্তু একইভাবে যে এটা ছিল কম্প্রিহেন্সিভ একটা এগ্রিমেন্ট, যেটাকে এবারে চাইনিজ প্রেসিডেন্টের ভিজিটের সময় বলা হয়েছে যে ওটা আরো উপরে উঠিয়ে ওটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের আরো এক ধাপ উপরে নিয়ে গিয়েছে। এবং ইন্ডিয়ান প্রেস অনুযায়ী যে এটা ইন্ডিয়ার একটা কনসার্নের বিষয়, যে এটা আসলে কিভাবে, কিন্তু আমাদের কাছে কিন্তু নাগরিক হিসেবে আমি বলবো যে ওটা কম্প্রিহেন্সিভ বলতে আসলে ওটা কি একটা ধারণা, একটা তো আপনার কিছু জিনিস গোপনীয়তা থাকবে, কিন্তু কিছু বিষয় তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমাদের পাবলিক ডোমেইনে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমাদের খুব কম। এবং আপনি দেখেন আমাদের প্রতিরক্ষা বাজেট, প্রতিরক্ষা ক্রয়, এই সব জিনিসগুলো কিন্তু এই দুই মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই শুধু নির্বাচন কেন্দ্রিক ঝগড়াঝাটির জন্য তাদের তর্ক বিতর্ক এত বেশি প্রবল যে এই জায়গাগুলো একেবারেই মানে লোকচক্ষু বা জানাজানির বাইরে থেকে যাচ্ছে। সেই জায়গায় আমি বলবো যে এবারে যে জিনিসটা হতে যাচ্ছে সেই জিনিসটার আমি মনে করি যে একটা শুধু ইন্ডিয়ান প্রেস থেকে নয়, আমাদের জায়গা থেকে যতটুকু বলা দরকার বলা যায়। অ্যাটলিস্ট আমি এটা শুনতে চাই যে আমাদের পার্লামেন্টের ডিফেন্স স্ট্যান্ডিং কমিটি অন ডিফেন্স তারা বৈঠকে বসছেন এবং সেখানে বসে আলোচনা হচ্ছে। আমরা অন্তত এইটুকু রিপোর্টও করতে চাই যে যদি এই সংক্রান্ত কিছু হয়, যদি না হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু ওই যে আমি আপনাকে এমওইউর কথা বলছি যে ওটার একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। আপনি কি মনে করেন এই চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা কতখানি? দেখুন, একদম উনি বেশ কয়েকটা কথা তুলেছেন। হ্যাঁ, উনি বলছেন চায়নার সাথে আমাদের একটা কম্প্রিহেন্সিভ এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, স্ট্র্যাটেজিক লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু তারই অংশ হিসেবে তো আমরা না, সেটা প্রকাশ পাইনি, কিন্তু সেটা আমি বলছি এটা না আওয়ামী লীগ প্রকাশ করছে। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে কোনো কিছুই গোপন রাখা হবে না। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি আগে 2002 সালে চায়নার সাথে যেটা করেছে বিএনপি সেটা প্রকাশ করুন, অন্তত যেটুকু করা সম্ভব সেটুকু করুন। এবং আপনি আরেকটা আমি বলি, পার্লামেন্টে আমাদের একটা আর্টিকেল ছিল যেটা সামরিক ফরমান দিয়ে ঢোকানো হয়েছিল, আচ্ছা আমি সেটা থেকে ঝেড়ে ফেলেছি, সেটা আওয়ামী লীগ তার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রসেসের মধ্যে এনে এখন এটাকে একটা সংবিধান এবং বেসামরিক গণতান্ত্রিক দল, একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা করেছে তাদের মতো করে। এখন আর কালিমা নেই সামরিক ফরমানে, তো কোথায় কাজ কোথায়? আপনি সংবিধানে আছে যে আপনি আন্তর্জাতিক ট্রিটিগুলো পার্লামেন্টে প্লেস করবেন। হ্যাঁ অবশ্যই, আপনি বলেন যে সম্ভাবনা কতখানি দেখেন? দেখুন, যেগুলো কম্প্রিহেন্সিভ হয় সেখানে মানে আমি কম্প্রিহেন্সিভ যে চায়নার সাথে আছে সেখানে আমাদের অর্থনৈতিক সহযোগিতা আছে, আমাদের রাজনৈতিক আছে, এবং আবারও আমি বলছি সামরিক সহযোগিতা। হ্যাঁ, এখন ভারতের সাথেও আমাদের অনেক কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংস আছে। কম্প্রিহেন্সিভ মানে কি একটা সার্বিক আন্ডারস্ট্যান্ডিং, এবং সেখানে আমরা দেখছি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, হ্যাঁ কালচারাল অনেক ধরনের আছে, একাডেমিক আছে, এবং সেখানে আমরা সামরিক সহযোগিতাও আছে। বাট আপনি যখন একটা ট্রিটিতে যান, আমি যে প্রশ্নটা আপনি মেজানকে করেছিলেন, মেজান অবশ্য সরাসরি সেটার উত্তর দেননি, উনি বলছিলেন যে উত্তরটা উনি দিয়েছেন যে 72 সনে যেটা বঙ্গবন্ধু যে নীতি দিয়ে গেছে ওটা জোট নিরপেক্ষ, আমরা জোট নিরপেক্ষ দেশ, এবং আমাদের এই কনটেক্সটটাও মনে রাখতে হবে জোট নিরপেক্ষতা কিন্তু এসেছিল তখন স্নায়ুযুদ্ধ এবং ধরেন দুটো সুপার পাওয়ারকে নিয়ে, সেই প্রেক্ষিত তো এখন নেই। কিন্তু এই যে ধরেন এই ধরনের চুক্তি মানে একদম যেটা আপনি সামরিক চুক্তি আমার মনে হয় না যে সেটার এখন কোনো সম্ভাবনা আমি দেখি না। বেশ কিছু কারণ আছে। প্রথম দিকে যেটা আমি বলবো সেটা হলো ধরেন সাধারণত এই ধরনের চুক্তি হয় যখন আমরা মনে করি আমাদের নিরাপত্তাতে একটা ভ্যালু এডিশন হবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে, এবং সেই জায়গাটাতে মানে এই মুহূর্তে বাংলাদেশ যে ধরনের অবস্থানে আছে আমার মনে হয় এই সহযোগিতাগুলোই আমাদের জন্য যথেষ্ট আছে, এবং বাংলাদেশ খুব ফার্ম গ্রাউন্ডে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ জঙ্গিবাদের
চাপটাকে ডিল করার জন্য, মোকাবেলার জন্য কিন্তু সামরিক শুধু প্রয়োজন না, আমাদের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস দরকার আছে। এবং বাংলাদেশ সেই গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে আছে যেখানে আমরা জঙ্গিবাদকে মোকাবেলা করছি। হ্যাঁ, আবারও আমি আমার জায়গায় ফেরত যাচ্ছি যে একটা কমন থ্রেট পারসেপশন, কমন এনিমি, সেই ধরনের এখন গ্লোবাল কিন্তু মানে ওরকম আমরা পারসিভ করছি না, ওই ধরনের একটা সিনারিও এখনো মানে আমরা দেখছি না, সেই ধরনের একটা ব্যাপার আছে। তারপরে যেটা সবচেয়ে বড় কথা হলো কি ডিমান্ডটা, আমরা ডিমান্ডও না, আমি বলবো যে এটা নিয়ে আলোচনা তো হচ্ছে, যেটা মিজান খুব স্পষ্টই বলছিলেন যে ভারতীয় পত্রপত্রিকায়, এটা তো বাংলাদেশ থেকে আসেনি। সো আমার যেটা মনে হয় উনি যেটা বলছিলেন যে হয়তো এমওইউ হতে পারে, কিন্তু এবং ভারতীয় পত্রপত্রিকায় এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আমরা কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের কথা বলছি না। এবং যতক্ষণ পর্যন্ত তিস্তা চুক্তি সই না হয় বা তিস্তার ব্যাপারে আমরা কোনো কিছু ডেফিনেট পাচ্ছি না, আমি মনে করি না যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন বা বাংলাদেশের প্রধান যে কেউ সরকার প্রধান এমন একটা স্ট্র্যাটেজিক জায়গায় এত বড় ছাড় দেবেন। কারণ ডিপ্লোমেসি এমন একটা গেম, কূটনীতি, যেখানে আপনি নেবেন আপনি দেবেন, এবং সেখানে বাংলাদেশের স্বার্থ, একটা বিরাট স্বার্থ ইনভলভড আছে। এবং ওনাকে তো ধরেন ওনাকে তো এসে আমার ধরেন ডোমেস্টিক সিচুয়েশনও তো আছে, তাই না? ওনার নিজেরও তো একটা প্রজ্ঞার ব্যাপার আছে, যেখানে উনি বারবার তিস্তার কথা বলে আসছেন। এমন না যে আওয়ামী লীগ সরকার এটা ছেড়ে দিয়েছেন, এবং আমরা দেখছি বারবারই এটা বলা হচ্ছে, তিস্তার কথা নাগরিক সমাজ থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং ভারতও ভালো করে জানে যে প্রেশারটা কি ধরনের হতে গিয়েছিল। মনমোহন সিং এর সময় সেই সমস্ত কিছু মাথায় রেখে এত বড় একটা চুক্তি, যেখানে ধরেন একদম ক্রিটিক্যাল, মানে কমন সেন্সে বলে না, কমন সেন্স শুধু না, আমি ধরেন ইন্টারন্যাশনাল রিলেশনস একজন স্টুডেন্ট হিসাবে আমার মনে হয় যে এটা ডিপ্লোম্যাসিতে এই ধরনের ফরেন পলিসি। আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী যখন ভারতে যাচ্ছেন এবং এটা একটা গুরুত্বপূর্ণ সফর, এবং আমরা খেয়াল করলাম যে অবশ্যই সাবমেরিন কমিশনিং ইজ এ ফ্যাক্টর, সাবমেরিনগুলো চাইনিজ প্রযুক্তির সাবমেরিন, এবং চীনের প্রেসিডেন্ট এসছেন, এবং ভারত সেটা নিয়ে উদ্বিগ্ন হতে পারে। তবে শুনুন, সাবমেরিন নিয়ে রুশ একজন সামরিক বিশেষজ্ঞের একটা কমেন্ট আমি খুব গুরুত্ব দেই। সেটা হচ্ছে উনি বলেছেন যে এটা বাংলাদেশ শুধু প্রেস্টিজ ইস্যুর জন্য কিনেছে, সে কারণে ইন্ডিয়া এটা নিয়ে আসলে ভীত নয়। আমি এইখানে একটু বলবো যে এই আলোচনাটাই মিজান সাহেব যে ক্যানভাসটা উপরে রং চড়িয়েছেন, সেখানে আসলে আমাদের কখনই পার্লামেন্ট কার্যকরী অবস্থায় থাকেনি। পার্লামেন্ট যদি কার্যকরী হতো, পার্লামেন্ট যদি বিরোধী দল সরকারি দল যদি পার্লামেন্টে যেত, কারণ সবসময় দেখা গেছে যারা বিরোধী দলে থেকেছে তারা পার্লামেন্ট বর্জন করেছে। আমি এই প্রসঙ্গটা আসলে খুব জোর দিতে আমি এই কথার ক্ষেত্রে বলছি, আমি বরঞ্চ এই প্রশ্নটা করতে চাই, আমি এই প্রশ্নই আসব, আমি এই প্রশ্নটা করতে তাহলে আপনার জন্য পার্লামেন্টারি পলিটিক্সই আমরা করব, সুবিধা হবে। আপনাকে মনে হয় যাওয়ার আগে এরকম কোন কি পাবলিককে জানানো পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বা দলের সাধারণ সম্পাদক যে আমাদের সম্ভাব্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে? এই তো আপনার সময় আছে, তো আমরা ইম্যাচিওর আলোচনা করছি, এখনো তো সময় আছে। কেবল আমরা তো এখনো ওনার তারিখ বাকি আছে, ফরেন মিনিস্ট্রি শুধু বলেছেন যে এই তারিখে উনি যাবেন, আর কোনো কাগজ এসছে যে উনি আজমির শরীফে যাবেন, আর 8 তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে। এর বাইরে কোনো কথা এখনো আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, পায়েননি। আমি যে কথাটা আপনাকে বলছিলাম, আপনার ক্যানভাসে রং দেওয়া যাবে না, কারণ রং নিয়ে আমরা পার্লামেন্ট সদস্যরা ওখানে উপস্থিত হইনি। সেই জন্য এই যে আলোচনাগুলো, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির যে বিউটি, এই সমস্ত আলোচনা হবে, চুক্তির আলোচনা হবে, সবাই বসে কনসেনসাসে আসবে। কাশ্মীরের যখন ভারতের আগ্রাসন হচ্ছে, তখন কিন্তু ওই যে সার্জিক্যাল যখন হচ্ছে, তখন কিন্তু সোনিয়া গান্ধী আর মোদির মধ্যে কোনো তফাৎ দেখা যাচ্ছে না। আমাদের এখানে তা হয় না। আমাদের এখানে হয় না বলেই দুটি ঘটনা আপনি দেখুন, যে আমরা কানাডার কোর্টে এই পদ্মা সেতুর ব্যাপারে আমরা রেহাই পেলাম।
বিএনপি কিন্তু আমাদের তখন পক্ষে ছিল না, বিরোধীতে বলেছে, কিন্তু যারা আছে তাদের নিয়েও তো হতে পারে। তারা কিছু, আমি শেষ করি, তারা কিন্তু কিছু বলল না। এবং বিএনপিকে যখন সন্ত্রাসী দল বলল পার্লামেন্টে, আর কেউ কিন্তু তাকে সাপোর্ট করলো না। কিন্তু যখন বাংলাদেশের বদনাম হয়, তখন যারা এখানকার ভালো লোক তাদেরও বদনাম হয়, যারা মন্দ লোক তাদেরও বদনাম হয়। এগুলো হচ্ছে কি আমাদের প্র্যাকটিসের অভাব। আপনি যে কথাটা বলেছেন, উনি যে কথাটা বললেন যে ভারত সুপার পাওয়ার হতে যাচ্ছে, এবং একটু আগে অফ দি রেকর্ড বলছিলাম যে মোদি সাহেবের যে প্রভিন্সগুলোতে যে বিজয়, যে পালিকারের কথা বললেন, উনি ম্যানেজ করে গোয়ার কিন্তু চিফ মিনিস্টার হয়ে গেলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে ওদের একটা ঠিকানা, উত্তরপ্রদেশ দেখে ওদের দেশে রাজনীতি হয়। সেখানে মোদি সাহেব এখন একটা অবস্থায় এসে গেছে যে নেক্সট ইলেকশনে তিনি আসতে পারবেন, এরকম তার মধ্যে এই যে ডিমোনেটাইজেশন হয়েছে ইত্যাদি, মানে নোটবন্দি, এই সমস্তকে তিনি ওভারকাম করতে পেরেছেন। ফলে তিনি তার প্রতিবেশীদের সঙ্গে, শুধু বাংলাদেশ না, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, ভুটান বলুন, কারুর সাথেই তিনি এই সমস্ত মানে যে সমস্ত কথাগুলো বিশ্ব দরবারে বা বিশ্বের অন্যান্য রাজনীতির ক্ষেত্রে আলোচনা হবে, সেই গালে তিনি আপাতত যাবেন না। সেজন্য শেখ হাসিনার উপরে কোনো চাপ থাকবে না। আর উনি যেটা বলেছেন যে শেখ হাসিনা অন্তত পক্ষে যে তার জীবনের তো অনেক কিছু পেয়েছেন, ফলে এই তিস্তা চুক্তির ব্যাপারে কিছু সুরাহা না হলে কোনো বিশেষ চুক্তিতেই তিনি যেতে পারেন না। এটা তাহলে কি আমরা এই যে আলোচনা করছি, এটা কি বিএনপির প্রচারণার শক্তিমত্তা সম্পর্কে আলোচনাটা হচ্ছে না? এটা বিএনপি বলেছে, এটা একটা আলোচনা হতে পারে। বিএনপির কাছে একটা মেসেজ যাক, দেশবাসীর কাছে একটা মেসেজ যাক, শেখ হাসিনার কাছে একটা মেসেজ যাক। আলোচনা তো সবসময়ের জন্য মঙ্গলজনক। এখানে তো আমরা কাউকে আঘাত করার জন্য বসিনি। আমরা আমাদের অধীত জ্ঞান থেকে আমরা আমাদের কথা বলার চেষ্টা করছি। সব জায়গায় মেসেজ যাক, ইন্ডিয়া তো মেসেজ যাক যে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, বাংলাদেশের মানুষ, আমরা যে সচেতন, এইটা তো একটা জানার কথা। মেসেজ যাওয়া প্রসঙ্গে কি আমি একটা নিশ্চয় সব মন্তব্য আপনি করতে পারেন। আমার মনে হয় যে মেসেজ যেটা প্রফেসর মান্নান সাহেব বললেন, সেই মেসেজ যাওয়াটা নিয়ে আমার এই কথাটা মনে এসছে। আমরা এখন গত কয়েকদিন ধরে আমাদের প্রাইম মিনিস্টার যখন বললেন এই যে র এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা 2001 সালের নির্বাচনের, তো এটাকে একটা ইন্টারপ্রেট করা হচ্ছে, মির্জা ফখরুল বলছেন যে এটা তাহলে 2014 সালেরটা হয়েছিল, মানে অর্থাৎ এইটা একটা আমাদের কিন্তু চেনা এই ডিবেট বা এই ধরনের ব্লেম শিফট করা, এইটা আমাদের পলিটিক্সে এটা আগেও আমরা থেমে থেমে দেখেছি। তবে এবারে আমি কোয়াইট সিরিয়াস যে আমার মনে হয় যে এবারে প্রাইম মিনিস্টার যে সময়ে এই কথাটা তুলেছেন, সেই টাইমিংটা আমার কাছে খুব ক্রুশিয়াল। আমি এই কথাটা খুব জোর দিয়ে বলছি। আমি এই ব্যাপারে মন্তব্য করব না। আচ্ছা, সেটা আপনি না করুন। আমি যেহেতু বিলং করে একটা দলে, আমরা সময় নষ্ট না করি। আচ্ছা, আমার মনে হয় যে এটা সময়টা খুব ক্রুশিয়াল এবং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের এই মেসেজটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত যে এটি আমাদের ইন্টারনাল পলিটিক্সের যে কম্পালশন, সেই জায়গা থেকে তিনি বলেননি। তিনি বরং এটা তাদের তিনি কিভাবে বলেছেন এবং কেন বলেছেন সেটা না, আমি বলছি ওই মেসেজ যে এই মেসেজটা যদি ইন্ডিয়ান লিডারশিপ বিশেষ করে মানে মনে করেন মেসেজটা নেয়নি, মেসেজটা নিয়েছে না, আমি এইভাবে বুঝতে চাই এবং সেটা ট্রান্সলেশন দেখতে চাই, মানে ইন রিয়েলিটি। সেটা হচ্ছে যে তারা এটা দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন যে আপনারা বাংলাদেশের কাছ থেকে যে ধরনের সৎ প্রতিবেশী সুলভ আপনারা যদি একটা চেক লিস্ট করেন, এবং ইন্ডিয়ান প্রেস থেকেই দেখছি যে সন্দেহাতীতভাবে তাদের বিশেষ করে সিকিউরিটি নিয়ে যে তাদের উদ্বেগ ছিল, সেগুলো বর্তমান সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেটা সর্বতোভাবে পূরণ করেছে। এ কথা আমরা ইন্ডিয়ান মেজর প্রেসে দেখতে পাচ্ছি। কিভাবে নেওয়া উচিত তখন এখন দেখা উচিত যে তিনি এই তিস্তা চুক্তির কথা পিছাতে এমন একটা জায়গায় গিয়েছে যে এখন স্বয়ং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও একটু অন্যভাবে, তিনি তো সরাসরি পারেন না, মনের কষ্টটা তিনি এইভাবে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এবং সুতরাং ভারতের উচিত হবে যে এই যে তার অসন্তুষ্টি, এই যে তার বিরক্তির উদ্রেক হয়েছে, তারা সেই জিনিসটাকে গুরুত্বের সঙ্গে নিয়ে গঠনমূলকভাবে ফেডারেল স্ট্রাকচারের কারণেই তিস্তা চুক্তিটা হচ্ছে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং এই যে পশ্চিমবঙ্গের সরকারের একটা দূরত্ব আছে, মানে এই কেন্দ্রীয় সরকারের কাছে তো মেসেজটা পৌঁছে। আমি এখানে আগে একটা কনস্টিটিউশনাল পজিশন বলি, সেটা হচ্ছে কি যে আপনি দেখেন দুটো ঘটনার আমি উদাহরণ দেই।
2012 সাল পর্যন্ত আজকের মমতা যে ভাষায় বিরোধিতা করছে তিস্তা চুক্তির ব্যাপারে, তার চেয়ে ধরুন 90 গুণ বেশি ভাষায় বিরোধিতা করেছিলেন জয়ললিতা, তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী। কি সেটা? যে কুদানকুলামে তিনি রাসায়ন রিঅ্যাক্টর বসাতে দেবেন না, এবং সেটার জন্য তিনি ব্যাপক আন্দোলন করেছেন এবং কনসেনসাস ছিল। কিন্তু মনমোহন সিং তাকে, আমি একটা কার্নেগি এন্ডাউমেন্ট পলিসি, যেটা একটা ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক এবং ইন্ডিয়ান চ্যাপ্টারের রিপোর্ট থেকে আপনাকে আমি বলছি, সেখানে বলা হচ্ছে যে যখন মনমোহন সিং পরিষ্কারভাবে জয়ললিতাকে ডেকে বললেন যে তুমি তোমার এই অবস্থানটা বদলাও, রিভার্স করো, তখন কিন্তু জয়ললিতা সেটার একটা ইউ টার্ন হলো, এবং সেখানে কিন্তু কুদানকলমে এখন আপনি জানেন যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেখানে কিন্তু হয়ে গেছে। সুতরাং আমি নরেন্দ্র মোদীর কাছে, তিনি যে আমাদের চীন মৈত্রী সম্মেলনে এসে আমাদেরকে উদাত্ত কণ্ঠে বলেছিলেন যে পাখি এবং পানির কোনো সীমান্ত নেই, এবং এই যে আমাদেরকে একটা আশাবাদের সুর তিনি আমরা দেখিয়েছিলেন, আমরা এবারে চাইবো যে এটা নিয়ে আর যাতে বিলম্ব না হয়। আপনার কথার সঙ্গে একটু কথা বলতে চাই যে ওটা ছিল ওদের দেশের ভিতরের ব্যাপার, কিন্তু এখানে একটা কথা আছে, আপনি একটু দেখবেন দয়া করে। আপনাকে কারেক্ট করার ক্ষমতা আমি রাখি না, কিন্তু আপনার কাছে আমি নিবেদন করব যে অন্য দেশের সঙ্গে যখন চুক্তি হবে, দেশের ব্যাপারটা আলাদা, প্রভিন্স তো প্রভিন্সের সঙ্গে কেন্দ্রের আলাদা ব্যাপার, আর অন্য দেশের সঙ্গে এটার সঙ্গে বোধহয় একটা তফাৎ আছে যে উনি বললে উনি নির্বাচনের কারণেই চাচ্ছেন ভারতের, কিন্তু মমতা তো অনেক কিছুই মানছেন না, ফলে তারা আমরা একটু সময় একেবারে শেষের দিকে, ভারতের সংবিধান এই কন্টেনশন সাপোর্ট করে না যে সে কোনো কেন্দ্রের নেয়া পররাষ্ট্রনীতির সিদ্ধান্তকে কোনো স্টেট ওভাররাইট করতে পারে। দিস ইজ নট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল পজিশন। আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে তো আর্মিকে, সেই আর্মির বিরুদ্ধে মমতা সংগ্রাম শুরু করে দিল, তিনি তার ঘর থেকে বেরোলেন না। আমি কিন্তু কনস্টিটিউশনাল পজিশন বলেছি, আমরা এটা হবে না। শেষ করব, আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে এত বড় আলোচনা হচ্ছে, আমরা যে আলোচনা করছি এটার ইলেকশন আছে সামনে আছে বাংলাদেশে বলেই কি এটা বড় আলোচনা হচ্ছে? না, দেখুন, ইলেকশনটা তো একটা বড় ফ্যাক্টর, এবং এখন এমন একটা সময় যেখানে আমরা দেখছি বিএনপিও ইলেকশনের জন্য তৈরি হচ্ছে, আওয়ামী লীগও তৈরি হচ্ছে। সেখানে এ ধরনের একটা চুক্তি, আমি যে বলছিলাম যে অনেকগুলো ফ্যাক্টর আছে, মানে সেখানে ইলেকশন অবশ্যই একটা বড় ফ্যাক্টর হবে, এবং বাংলাদেশে আমার মনে হয় জনমত তৈরি না এই ধরনের একটা চুক্তি নেওয়ার জন্য। আপনি ধরেন যখন আপনি এই ধরনের একটা চুক্তি করতে যান, আমি প্রথমেই বলেছি যে আপনি একটা কমন থ্রেট পারসেপশন, কমন এনিমি, এবং এটা কমন আন্ডারস্ট্যান্ডিং, এবং ধরেন চুক্তি তো এটা সামরিক চুক্তি, মানে এখানে মিলিটারিরও তো একটা রোল আছে, সেখানে তো অনেক কিছুকে আপনাকে অনেকগুলো ফ্যাক্টরস নিয়ে এখানে কিন্তু এগোতে হবে, এন্ড ইটস আ ভেরি সেনসিটিভ ইস্যু। কিন্তু সেখানে আমার মনে হয় যে এখনো বাংলাদেশ সেই অবস্থানে। আমরা অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন, প্রফেসর আব্দুল মান্নান, মিজানুর রহমান খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই আলোচনাটা অনেক বড় পরিসরের আলোচনা, আমরা খুব অল্প সময় যতটুকু পারলাম আলোচনা করলাম। তো যেটা হচ্ছে, আমি আমিনা মহসিনের কথা দিয়ে আলোচনা করতে চাই, এটি একটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং একই সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় ইস্যু, ফলে এটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে, কিছু করতে হলে আমার মনে হয় যে এটি অধিকতর আলোচনা সাপেক্ষ এবং অধিকতর সাধারণ মানুষের আস্থার উপরে নির্ভর করে কোনো কিছু করা উচিত। আমাদের নেতৃত্ব সে ব্যাপারে সজাগ আছেন বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, শেষ করতে চাই, তবে শেষ করবার আগে শ্রদ্ধা জানাতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজ তার জন্মদিন। সবাই ভালো থাকবেন।